যারা কোটায় চাকরি পেয়েছেন এবং নিজের স্ত্রীকে উম, নিজের মেয়ের পরিচয়ে, নিজের বোন পরিচয়ে সরকারি চাকরি নিয়ে দিয়েছেন এই কোটা সুবিধার বদৌলতে। কোটা আন্দোলনের মূল স্পিরিটটা কি, যে একটা চাকরিতে 65% মানে কোটা ভিত্তিক থাকবে আর বাকিরা, তাহলে এখানে মেধার মূল্যায়নটা কোথায় হলো? এই আন্দোলন একটা উপসর্গ মাত্র, এর পেছনে অনেক বড় ধরনের ক্ষত আছে। বিশেষ করে এই বিরাট জনগোষ্ঠীর যে তরুণ প্রজন্ম, তাদের কর্মসংস্থানের সংকটের বিষয়টি সরকারকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা উচিত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন যে আমাদের যে কোটা যে আন্দোলন হচ্ছে, এই আন্দোলনে আমাদের নৈতিক সমর্থন আছে। শাহবাগে এবং ঢাকার বিভিন্ন জায়গায় বাংলা ব্লকের নামে শিক্ষার্থীরা অবরোধ করেছে, এবং এই অবরোধ করেছে যে কোটা যে আছে, যেটা 2018 সালে একটা পরিপত্র জারি হয়েছিল, 5 জুন সেটা আম, আহ, স্থগিত করেছে সেই পরিপত্রটা হাইকোর্ট, এবং কোটা ব্যবস্থা পুনরায় চালু করেছে, চালু করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এর প্রতিবাদে এরপর থেকেই শিক্ষার্থীরা বিভিন্ন ভাবে আন্দোলন করছে, আপনারা জানেন। এবং সেটা নিয়ে আমি আর কথায় যাচ্ছি না। আমি যেটা নিয়ে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই আন্দোলন ঢাকা শহর সহ সারা দেশেই ছড়িয়ে পড়ছে, সারা দেশে হচ্ছে। যে শিক্ষামন্ত্রী এটা বলেছেন যে এই যে কোটা বিরোধী আন্দোলন, এটার মধ্যে তিনি ষড়যন্ত্র থাকতে পারে বলে উল্লেখ করেছেন, এবং এটা প্রশ্ন তুলেছেন এটা নিয়ে। অন্যদিকে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলছেন যে আহ, লেখাপড়া বাদ দিয়ে ছেলেমেয়েরা এই আন্দোলন করছে, যেটাকে উনি সমালোচনা করেছেন, এবং বলেছেন যে এটা হচ্ছে হাইকোর্টের রায়, এর বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো সাবজুডিস। তো আমি প্রথমেই আমান আপনার কাছে যাচ্ছি, যে আপনি কি মনে করেন? ধন্যবাদ আপা আজকের এই আলোচনায় আমাকে যুক্ত করার জন্য। আমি আসলে মানে কোন দিকে যাচ্ছে ষড়যন্ত্র তত্ত্ব ইত্যাদির আলোচনাটা একটু পরে আসতে চাই। আমি আসলে একটু অন্য একটা জায়গায় একটু দেখাতে চাই আর কি, মানে এই যে বাতির নিচে অন্ধকার একটা কথা প্রচলন আছে আমাদের দেশে, আমাদের সমাজে। সেই জন্য সেটা হচ্ছে যে আমি যদি প্রশ্নটা করি যে কেন শিক্ষার্থীরা তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষায় অংশ না নিয়ে রাজপথে দাঁড়িয়ে আজকে আন্দোলন করছে যে এই কোটা পদ্ধতির সংস্কার চেয়ে, এইটার আগে হচ্ছে যে আমাদের এই মুহূর্তে দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক পরিস্থিতিটার দিকে একটু দৃষ্টিপাত করা উচিত। একটা জরিপ বলছে, এটা হচ্ছে বাংলাদেশের বাইরে ওনাদের জরিপ বলছে যে বাংলাদেশে প্রায় 3 কোটির অধিক তরুণ তরুণী এখন বেকার। এখন বেকার নিয়ে নিশ্চয়ই সরকার নানা ধরনের ব্যাখ্যা দিবে বা কর্তা ব্যক্তিরা নানা রকম ব্যাখ্যা দিবেন। আমি বলতে চাচ্ছি যে কথাটা, সেটা হচ্ছে যে প্রথম বিষয়টা হচ্ছে যে দেশে একটা কর্মসংস্থানের সংকট রয়েছে, এটা স্বীকার করতে হবে। এটা হলো প্রথম প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আপনি সরকারি খাতের পরিস্থিতি, যেটা মানে সরকারি চাকরি মানে হচ্ছে একটা লাভজনক বিষয়। এমনকি যে সরকারি চাকরি পেতে নানা রকম আহ কি বলে এই নানা রকম লেনদেনের কথা আমরা শুনতে পাই। সেটার মূল কারণটা হচ্ছে যে মূল বেতনের চাইতেও অনেক বেশি টাকার লেনদেন করে এই চাকরিগুলো নেওয়ার জন্য নানাভাবে চাকরি প্রত্যাশীরা চেষ্টা করে থাকেন। তার একেবারে উৎকৃষ্ট উদাহরণ আমরা দেখতে পাই সাম্প্রতিক সময়ে, যে দুর্নীতির আমি বলবো শ্বেতপত্র প্রকাশিত হয়েছে আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের একজন কর্মকর্তার এবং পুলিশের একজন সাবেক প্রধান। এরকম অজস্র অজস্র ঘটনা আছে। আমি গতকালকেই স- একটি সংবাদ পড়ছিলাম যে প্রায় 8,000-এর অধিক সরকারি কর্মকর্তাদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের হিসাবের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। কর্মসংস্থানের সংকটের মধ্যে যে তথ্যগুলো আসছে সেটাতে দেখা যাচ্ছে যে সরকার ইতিমধ্যে 8,000 মুক্তিযোদ্ধাকে তালিকা থেকে বাদ দিয়েছে, কারণ তাদের মানে তাদেরকে বলা হচ্ছে যে তারা ভুয়া মুক্তিযোদ্ধা। তো এমন অনেক সরকারি কর্মকর্তার সম্পর্কেও তথ্য বেরিয়েছে যে যারা কোটায় চাকরি পেয়েছেন এবং নিজের স্ত্রীকে উম, নিজের মেয়ের পরিচয়ে, নিজের বোন পরিচয়ে সরকারি চাকরি নিয়ে দিয়েছেন এই কোটা সুবিধার বদৌলতে।
তো এই যে চিত্রগুলা একটা বিরাট হতাশাগ্রস্ত, আমি শব্দটা ব্যবহার করবো, যে হতাশাগ্রস্ত একটা তরুণ প্রজন্মের সামনে এসেছে, যে ওটার যে ইতিবাচক ব্যাপারগুলো ছিল সেই ইতিবাচক ব্যাপারগুলোর সুযোগ সুবিধাটা আহ, অনৈতিক ভাবে বা অপরাধমূলক ভাবে ব্যবহার করছে একটি গোষ্ঠী, এবং তারাই এই কোটা সুবিধাটাকে নানাভাবে টিকিয়ে রাখতে চায়। আমার আমার কাছে মনে হয়েছে যে কর্মসংস্থানের সংকট, পাশাপাশি হচ্ছে কোটা পদ্ধতির অপব্যবহার, ভুয়া মুক্তিযোদ্ধার পরিচয়, এবং এই নানা ধরনের যে অনিয়ম দুর্নীতির চিত্র মানে মানুষের সামনে বা তরুণ প্রজন্মের সামনে এসেছে। এই জন্য তারা এই কোটা পদ্ধতির আহ, সংস্কার চাচ্ছেন বা বাতিলের চাচ্ছেন। একই সঙ্গে আমি তাদের আন্দোলনটা মানে পর্যবেক্ষণ করেছি আজকে তারা যখন থেকে শুরু করেছে তখন থেকে। আমি আগেও তাদের এই আন্দোলনের দাবি দেওয়া বা তাদের বক্তব্যগুলো অনুসরণ করার চেষ্টা করেছি, বা পর্যবেক্ষণ তারা যা বলার চেষ্টা করেছে, তাদের কথাগুলো কিন্তু আপনার এক ধরনের যৌক্তিক। আপনি তারা যেমন যেটা দাবি করছে যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল একটি বৈষম্যমূলক সমাজ বিনির্মাণের জন্য, তো কোটা পদ্ধতির যেই করা হয়েছিল বৈষম্য নিরসনের জন্য, সেটা আসলে কতটুকু এগিয়েছে। এবং আমরা দেখছি যে রাজনৈতিক যে আছে দলগুলোর মধ্য থেকে অনেকগুলো রাজনৈতিক দল কিন্তু ইতিমধ্যে এই আন্দোলনগুলোকে এই আপনার নৈতিক সমর্থন জানিয়েছে। তো আমি মনে করি যে এই আন্দোলন একটা উপসর্গ মাত্র, এর পেছনে অনেক বড় ধরনের ক্ষত আছে। বিশেষ করে এই বিরাট জনগোষ্ঠীর যে তরুণ প্রজন্ম, তাদের কর্মসংস্থানের সংকটের বিষয়টি সরকারকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা উচিত, এবং এর সম্ভাব্য যত ধরনের সমাধানের পথ এবং পদ্ধতি আছে, কৌশল আছে, সেগুলো সরকারের অনুসরণ করা উচিত। একই সঙ্গে আমি বলতে চাই যে সরকারের কর্তা ব্যক্তিরা অনেক সময় অনেক দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করে থাকেন, যেটা কোনোভাবেই উচিত নয়। আমরা এটা এর আগেও দেখেছি যে নিরাপদ সড়ক চাই এর দাবিতে যে তরুণরা আন্দোলন করেছিল, বা আমি দেখেছি যে তখনও সরকারের কর্তা ব্যক্তিরা নানা ধরনের বেফাঁস মন্তব্য করেছেন। এটা কোনোভাবেই সঠিক নয়। কারণ আপনার এই জিনিসটা বুঝতে হবে যে তরুণ প্রজন্মের মধ্যে মধ্যে এক ধরনের হতাশা কাজ করছে, যে তার শিক্ষা জীবন শেষে মেধার ভিত্তিতে সে মূলত কোন জায়গাটায় বা তার কর্মটা কি হবে এটা নির্ধারণ নিয়ে তাদের মধ্যে একটা বড় ধরনের হতাশা রয়েছে। সেজন্য তারা মনে করছে যে এটা একটা সুযোগ তৈরি হতে পারে এই কোটার পদ্ধতিটা যদি সংস্কার করা হয়। যেটা হচ্ছে মাহমুদ, আপনার কাছে যাচ্ছি, যেটা আমি প্রধানমন্ত্রীর একটা কথাকে একদম দৃষ্টি আকর্ষণ করে বলছেন। তিনি বলছেন যে একবার কোটা বাতিল করা হয়েছিল, এবং পাবলিক পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার হিসাবে দেখা যায় যে এখানে কতজন যারা আন্দোলন করেছিল তারা কয়জন চাকরি পেয়েছে, এবং আর এই রকম বঞ্চিত করার কারণে কিন্তু মামলা হয়েছে বলে উনি উল্লেখ করেছেন। তো আমি এই যে আহ, মানে প্রধানমন্ত্রীর প্রশ্ন থেকে আমি আসতে চাই যে এর আগের যে কোটা আন্দোলন হয়েছিল, আমরা শুনতে পেরেছি, আমরা জানতে পেরেছি যে যারা আন্দোলন করেছিল তারা অনেক ধরনের সমস্যায় পড়েছে, এবং তাদেরকে এমনকি তারা চাকরিতে এই বিসিএস পরীক্ষায় অবতীর্ণই হতে পারে নাই, এমনও শোনা গেছে। তো এই বিষয়গুলি, সব বিষয় মিলে আপনি কি মনে করছেন? আপা, একটা বিষয় হলো যে যারা আন্দোলন করছে, যারা সম্পৃক্ত আন্দোলন, তারা যে আন্দোলন মানে চাকরি পাবে বা তারাই যে মেধাবী হবে এরকম নয়। ঠিক, একটা আন্দোলন যখন গড়ে ওঠে কেউ না কেউ নেতৃত্ব দেয়। এখন যারা নেতৃত্ব দিয়েছেন এর আগে কোঠা আন্দোলনে ভিপি নূর ছিল, তারপর আরো যারা ছিল, রাশেদ, তারা নেতৃত্ব দিয়েছেন। তারা তো সরকারি চাকরির জন্য আবেদনই করেনি। তো এবারও যারা মানে এই যে আন্দোলন শুরু হলো, তারা একটা প্ল্যাটফর্ম, একটা জিনিসকে তারা চাচ্ছে না। কোঠা আন্দোলনের মূল স্পিরিটটা কি, যে একটা চাকরিতে 65% মানে কোটা ভিত্তিক থাকবে আর বাকিরা, তাহলে এখানে মেধার মূল্যায়নটা কোথায় হলো? তারা 56%। নিজেরাই চাকরি করবে, তারা নিজেরাই চাকরি করবে এরকম না। একটা প্ল্যাটফর্ম তারা, যে আমরা এই কোঠাটা চাই না। তো এটা একটা প্ল্যাটফর্ম মাত্র। কিন্তু যে পরিসংখ্যানটা দেওয়া হয় যে যারা আন্দোলন করতেছে তারা তো কেউ চাকরি পেলো না বা কেউ তো টিকলো না, বিষয়টা ওখানে কিন্তু সীমাবদ্ধ না। সীমাবদ্ধ হলো যে এই একটা কোটা কোটা থাকলে যখন একটা সীমাবদ্ধতা চলে আসে, যে একটা পার্সেন্টেজ, বড় ধরনের একটা পার্সেন্টেজ চলে যায়, তাহলে মেধার মূল্যায়নটা কোথায় হলো? আজকে আমরা যখন কথা বলছিলাম তখন কিন্তু শাহবাগে অনেক বড় একটা জমায়েত হয়েছে।
তো এখানে নেতৃত্ব কারা দিচ্ছে? গুটি কয়েকজন মানুষ নেতৃত্ব দিয়ে দিচ্ছে, কিন্তু অনেক বড় একটা জমায়েত হচ্ছে। এরকম ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ হয়েছে, এরকম বিভিন্ন জায়গায় কিন্তু আজকে আন্দোলন হচ্ছে, কিন্তু আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে কিন্তু গুটি কয়েকজন স্টুডেন্ট। এরা কিন্তু সবাই যে আবার সরকারি চাকরির জন্য আবেদন করবে বিষয়টা তাও না, কিন্তু তারা বলছে যে একটা যৌক্তিক দাবি নিয়ে তারা কিন্তু আন্দোলনটা করছে। এখানে একটা আমি বিষয় একটু যে আরেকটা তারা আরেকটা আরেকটা বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। শিক্ষামন্ত্রীর কথাটা যে তিনি বলেছেন এর মধ্যে ষড়যন্ত্র আছে কিনা তা নিয়েও প্রশ্ন থাকতে পারে। অর্থাৎ উনি ষড়যন্ত্রের এই আন্দোলনে ষড়যন্ত্রের আহ, মানে গন্ধ পাচ্ছেন। জি, এই বিষয়টা আপনি একটু যদি না, বিশ্লেষণ ষড়যন্ত্র করতেন। অবশ্যই এটা বলতে পারে যে যখন একটা আন্দোলন গড়ে ওঠে তখন এটা কিন্তু সরকারের বিরুদ্ধেই যায়। যখন রাজপথে মানুষ নামে, এটা সরকারের বিরুদ্ধে যায়, এটা দাবি আদায়ের জন্য সরকারের উপর একটা চাপ হয়, তখন বিরোধী যারা শক্তি থাকে তারা নৈতিক সমর্থন বলেন বা যে কোনো ভাবেই এটাকে সমর্থন দিয়ে থাকে, এটা রাজনীতিরই অংশ। মানে সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন যে আমাদের যে কোটা যে আন্দোলন হচ্ছে, এই আন্দোলনে আমাদের নৈতিক সমর্থন আছে। তাদের নৈতিক সমর্থনটা এই কারণে যে তারা একটা রাজনৈতিক দল, দল হিসাবে তারা যে কোনো যৌক্তিক আন্দোলনে সমর্থন দিবে, এটাই স্বাভাবিক। আর এখানে ষড়যন্ত্র কেন ষড়যন্ত্র তো হতেই পারে যে একটা আন্দোলনকে কেউ উস্কে দেয়, কেউ ই করে। এখন কারা ষড়যন্ত্র করছে বা কারা কি করছে এটা তো এখনো আমরা প্রকাশ্যে দেখতে পাচ্ছি না। আমি আমান একটু আপনার কাছে এই বিষয়টা জানতে চাচ্ছি। মানে ষড়যন্ত্র বলে আসলে এইটাকে অন্যদিকে ডাইভার্ট করতে চাচ্ছে সরকার বা শিক্ষামন্ত্রী, এই আপনি কি মনে করেন আমান? আমি এবং মাহমুদ ভাই আমরা দীর্ঘদিন যাবত এই রাজনীতি সংক্রান্ত সংবাদ সংগ্রহ করি। আমাদের এই সংবাদ সংগ্রহ করার অভিজ্ঞতা যেটা বলে সেটা হলো যে সরকারের কাছে দাবিমূলক যে কোনো আন্দোলনকেই বাংলাদেশের প্রত্যেকটা সরকারই বরাবরই ষড়যন্ত্র বলে এসেছে। হ্যাঁ, তো শিক্ষার্থীদের যে দাবি, এই দাবির মুখে যে আন্দোলন হচ্ছে সে আন্দোলনকে ষড়যন্ত্রমূলক বলে ভিন্ন পথে প্রবাহিত করার একটা চেষ্টা তো সরকারের নানা মহল করতেই পারে। এটা আমরা অতীতেও দেখেছি যে যত ধরনের যৌক্তিক দাবি নিয়ে যখনই আন্দোলন হয়েছেন তখনই ক্ষমতাসীন অংশে যারা থাকেন তারা কেউ না কেউ এমন একটা কথা বলে ওই আন্দোলনের মোড়টাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এইটা একটা রাজনৈতিক কলা কৌশলের অংশ। আমি যেটা মনে করি মাননীয় শিক্ষামন্ত্রী যে বক্তব্যটি দিয়েছেন এইটা এই ধরনের একটা কৌশলেরই অংশ। আর যদি প্রকৃতপক্ষে কোনো ষড়যন্ত্র এখানে সংগঠিত হয়েই থাকে তাহলে সরকারের কাছে সব ধরনের আহ মানে সব ধরনের ইকুইপমেন্ট আছে বা সব ধরনের ব্যবস্থা আছে, তা ওনারা এটা তদন্ত করে খুঁজে বের করে সেটা প্রকাশ করুক। সেটা সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরতে পারে, দেশবাসীর কাছে তুলে ধরতে পারে যে এইভাবে ষড়যন্ত্র হচ্ছে, এই জন্য ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু শিক্ষার্থীদের দাবি যেটা, সেটা কি কারণে অযৌক্তিক এইটার কোনো ব্যাখ্যা কিন্তু আমি সরকারের শীর্ষ মহলের কারো কাছ থেকে বা সরকারের মধ্যে মানে দায়িত্বশীল কর্তাদের কারো কাছ থেকে এরকম ব্যাখ্যামূলক কোনো কথা আমার দৃষ্টিতে এখনো আসেনি যেটা ওনারা মানে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের মতো বলেছেন যে এই জন্য কোটা সংস্কারের দাবিটা অযৌক্তিক। এইটাকে রাজনৈতিক ভাবে প্রশ্নবিদ্ধ করা বা রাজনৈতিক ভাবে এটাকে আক্রমণ করার জন্যই এই এই পক্ষ থেকে এই আপনার ধরনের মন্তব্য বক্তব্যটা রাখা করেছেন। হচ্ছে, হ্যাঁ, 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 মন্তব্যগুলো বুঝতে পেরেছি আসছে বলে মাহমুদ। এটা আমার কাছে মনে হয়েছে। রাইট। হ্যাঁ মাহমুদ, আপনি বলছিলেন যে মানে আপা এটার সাথে আরেকটু যোগ করি, মানে এই ধরনের যে আন্দোলন, ধরেন সভা সমাবেশ, হরতাল, অবরোধ, এটা কিন্তু এখন পর্যন্ত অ্যালাউ করে, এর কোনোটাই নিষিদ্ধ না। আমি আমার দাবিটা উত্থাপন করব, কিভাবে করব? সুতরাং সরকারের কাছে। এখন পর্যন্ত যেহেতু যে শিক্ষার্থীরা যে তাদের যে দাবি পূর্ণবহাল, যে চারটা দাবিতে তারা আন্দোলনরত আছে, তাদের এখন পর্যন্ত তারা কিন্তু সহিংস কোনো ঘটনা ঘটায়নি। তারা কিন্তু তারা যৌক্তিক ভাবেই তারা যে বলছে যে আমরা এই, আমাদের দাবিটা পূর্ণবহাল হোক। তো সেই হুম, হুম, প্রেক্ষিতে এখানে ষড়যন্ত্র, আমার ভাই যেটা সুন্দর করে বললো যে ষড়যন্ত্রে তাদের কাছে যদি কোনো ইকুইপমেন্ট থাকে সেটা প্রকাশ করুক। হুম, হুম, রাইট। আর এখন আবার আরেকটা যেটা হলো, দেখেন শিক্ষার্থীরা, আবার আরেকটা বিষয়, শিক্ষার্থীরা কিন্তু এখনো এই রাজপথ ছেড়ে যায়নি, তারা কিন্তু হরতালের হুমকি দিয়ে রাখছে। হরতালও এখন আমাদের দেশে নিষিদ্ধ না, হরতাল দেওয়ার মতো দাবি আদায়
হরতালও দিতে পারে, এটা হরতালের নিষিদ্ধ না, তারা কিন্তু হরতালের হুমকি দিয়ে রাখছে। এখন পর্যন্ত কিন্তু তারা রাজপথ দখল করে আছে, শাহবাগ ব্লক করে রাখছে, যে বাংলা ব্লকেট। তারা যে না, কর্মসূচিটা আজকে পালন করছে ওটার নাম দিছে বাংলা ব্লকেট। সেটাই তারা কিন্তু বলেনি একেবারেই উঠিয়ে দিতে, তারা বলেছে ন্যায্যতা, এবং এটা পুনঃ সংস্কার করতে বলেছে। কারণ মানে স্বাধীনতার পর থেকেই কিন্তু এই কোটাটা শুরু হয়েছে, এবং এখানে প্রতিবন্ধী 1%, নারী কোটা আছে, জেলা ভিত্তিক আছে। কিন্তু সব মিলিয়ে একেবারে 56%, মানে অর্থাৎ আপনার অর্ধেকের বেশি হবে কোটাতে। এমনকি দুই হুম। দুই তিনবার একই কোটার মানে দেখা যাচ্ছে কোনো প্রার্থী আসেনি। তো ওই জায়গাগুলোতে ফিল আসলে আপ হবে, মেধাবীদেরকে ফিল আপ আনতে হয়নি, হবে। হ্যাঁ, আনতে ফিল আপ হবে, ফিল হয়নি। আপ তো হয়নি। এই মানে এটা আমার একেবারে যে কোটা একেবারে অ্যাবলিশ করার কিন্তু কথা ওনারা বলেনি। তারা শিক্ষার্থীদের কথা আমার যেটা মনে হচ্ছে, তারা বলেছে যে মেধাবী যারা তাদেরকে বেশি সুযোগ দেওয়া হোক, কোটা রাখেন সেটা অল্প পরিবারে। এটাই হুম। যৌক্তিক হওয়া উচিত, আমারও তাই মনে হয়।